ইউনুস অ্যান্ড গং। ইউনুস অ্যান্ড গং বলতে হবে, কারণ তারা যেভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, যেভাবে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন, যেভাবে হাজার হাজার কোটি টাকা পাচার এবং দুর্নীতি করেছেন, এই ইউনুস অ্যান্ড গং এদেরকে বিচারের আওতায় আনতেই হবে, এবং এরা কোনোভাবেই যেন পালাতে না পারে। আর যদি পালিয়ে যায়ও, তাতেও কিন্তু তারা কোনোভাবেই রেহাই পাবে। কয়েকজন উপদেষ্টা, হ্যাঁ, প্রতিরক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, তারা নানা রকম বিতর্ক তৈরি করেছেন। তার যে প্রেস সচিব, তারপরে আপনার আইসিটির যে বিচার, হ্যাঁ, আইসিটির যে বিচার, যে মানে আপনার কোনো আইন কানুনের তোয়াক্কা ছাড়াই হয়েছে, এগুলো কিন্তু আপনার, তারা যদি পালিয়েও যায়, পালিয়ে তারা ফ্রান্সে যাক, ইউএসএ তে যাক, যেখানেই যাক, তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। এবং এই বিচার কিন্তু তারা মানে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। সরকারের কোনো কোনো উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীদের বিরুদ্ধে অনেক ধরনের দুর্নীতি অভিযোগ রয়েছে। সেই জায়গা থেকে যাতে কেউ, অভিযুক্তদের কেউ পালাতে না পারে, সেই দাবি এখন জনমনে। পাশাপাশি আওয়ামী লীগকে নিয়ে বিএনপি কি ভাবছে, অথবা বিএনপির সাথে আওয়ামী লীগ কি ধরনের সমঝোতায় পৌঁছাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে, এসব বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে সরকারের 18 মাস, এই সরকার এই সময়ের মধ্যে নানান ধরনের জুলুম নির্যাতন এগুলো তো করেছে, আপনার নিজের উপরও নির্যাতনের খড়গ নেমে এসেছে। এবং একই জায়গা থেকে প্রশ্ন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেমন হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ছিল, ঠিক একই অভিযোগ এই সরকারের কোন কোন উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনূস ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এর মধ্যে একজন পালিয়ে গেছেন, ফয়েজ আহমেদ তোয়েব, যিনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী, বিশেষ সহকারী। আসলে কি করা উচিত? এখনো তো ওথ নেয়নি বিএনপি সরকার হিসেবে। এই জায়গা থেকে সাধারণ মানুষের যে দাবি, আপনি তাদের সঙ্গে একমত কিনা? আপনাকে ধন্যবাদ। এখন ধরেন যে আহ, আমি যেটা বলবো যে আপনার দুর্নীতি যেটা হয়েছে, দুর্নীতি তো হয়েছে। মানে দুর্নীতির অভিযোগ, মানে দুর্নীতির কথা যদি আমরা বলি, তাহলে পরে দেখবেন যে আমাদের এখানে সামরিক সরকার, তারপর রাজনৈতিক সরকার, দলীয় সরকার যারাই ছিল, তাদের সবার বিরুদ্ধেই কম বেশি দুর্নীতির অভিযোগ আছে। তো ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠাটা খুবই মানে নজিরবিহীন ঘটনা। কারণ কোনো তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, আমরা তো আসলে তাকে এক ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, মানে তাদের হুম, হুম। নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করে তারা চলে যাবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে পুরো জাতি 5ই আগস্টের পরে তাকে সমর্থন দিয়েছে। হ্যাঁ, কিন্তু দুর্নীতির কথা যদি বলেন, আপনার সাথে ঠিক আমি একমত হব না। কারণ দুর্নীতির চেয়েও অনেক মারাত্মক মানে অপরাধ তারা করেছে। এবং আমরা এখন এই আওয়াজটা অনেকেই তুলছেন। এবং এটা আপনার, আমরা দেখি যে যারা আসলে আহ, সরকারি মানে সরকার, একটা সরকারে ছিলেন, ক্ষমতা পরিচালনা করতে গিয়ে তারা নানা রকম দুর্নীতি করেছেন, টাকা পাচার করেছেন, নানা রকম কারণে মানুষের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিয়েছে। তাদের পতনের সময় কিংবা বিদায়ের সময় তাদেরকে পালাতে যেন না পারে, সেরকম একটা রব উঠে। কিন্তু আমি যেটা মনে করি যে ইউনূস সাহেব এবং তার সাথে কয়েকজন উপদেষ্টা, সব সব উপদেষ্টাকে পালাতে হবে কিংবা সব উপদেষ্টার সমস্যা হবে, সেটা আমি মনে করি না। কিন্তু ইউনূস সাহেব সহ কয়েকজন উপদেষ্টা, যেমন ধরেন খলিলুর রহমান, উনি তো বাংলাদেশের নাগরিক। তো তাকে প্রতিরক্ষা উপদেষ্টা মানে এরকম একটা কনস্টিটিউশনাল পোস্ট, মানে কি করে তিনি ডক্টর ইউনূস সাহেব নিয়ে আসলেন? তারপর এরকম তার যে সরকারের মধ্যে যে সরকার, কোর কমিটি অফ ইউনুস, যাদের অধিকাংশই আপনার বিদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিক। হ্যাঁ, তো এই যে আপনার, আমার কাছে মনে হয় যে দুর্নীতির চেয়েও অনেক বড় যে অভিযোগটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে সরকার, তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলাটা করতে হবে। এবং কেন এই কথা বলছি, 8ই আগস্ট 2024 হুম, সালে হুম। যখন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি যখন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন, তিনি কিন্তু তখন একজন দণ্ডিত একজন অপরাধী। তার যে দণ্ড হয়েছিল আগের যে সরকার, আগের সরকারের আমলে যে দণ্ড হয়েছিল, সেই দণ্ড কিন্তু তখনও বহাল। এবং তিনি, তার বিরুদ্ধে যে মামলাটা ছিল, সেই মামলাটা কিন্তু নিয়ম অনুযায়ী প্রত্যাহার করা। এবং 5ই আগস্টের পরে যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং দেশের ভিতরে যে বিশৃঙ্খলা এবং মানে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু আমরা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আমরা বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার বৈধ। এবং যে প্রশ্নগুলো আমি তুললাম, এই প্রশ্নগুলো কিন্তু এখন আসতো না। কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সংবিধান লঙ্ঘন করেছে, যেভাবে পুরো মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে মানে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত এবং প্রো পাকিস্তান শক্তির হাতে লিজ দিয়ে দিয়েছেন, সেই কারণে কিন্তু রাষ্ট্রদ্রোহের জন্য তার বিচার অবশ্যই হতে হবে। কারণ তিনি অনেকগুলো জায়গাতে সংবিধান লঙ্ঘন করেছেন। 7ই মার্চের যে ভাষণ, এটা কিন্তু এখন মাত্র মানে শুধু বাঙালির ঐতিহ্য না, এটা কিন্তু ইউনিসেফের
ইউনিসেফে আপনার সেখানে কিন্তু বিশ্ব ঐতিহ্যের যে একটা তালিকা আছে সেখানে কিন্তু সেটা ইতিমধ্যে স্থান পেয়েছে। এবং আপনি বঙ্গবন্ধু সহ আপনি সংবিধানকে কবর দিতে চেয়েছেন, ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আপনি এমন কিছু কাজ করেছেন দ্যাট ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ দি আর্টিকেলস অফ কনস্টিটিউশন। এবং আপনার উনি যখন শপথ নিয়েছেন তিনি তখন আহ, দণ্ডিত অপরাধী। পরবর্তীতে তিনি যে মামলাটা প্রত্যাহার করিয়েছেন সেটা কিন্তু আপনার ডিউ প্রসেস অফ ল এর মধ্য দিয়ে হয়। সুতরাং প্রথম আমাদের যে যে বিষয়টা মামলাটি না, আওয়াজটা তুলতে হবে। প্রায় প্রায় শত মামলা একের পর এক মামলা প্রত্যাহার করানো হয়েছে। আর না সেই সেটা মামলাগুলো হয়েছে, আমাদের কিন্তু বিশেষ আমাদের করে আমাদের কাদের উপর চাপিয়ে ডক্টর দেওয়া মোহাম্মদ হয়েছে। ইউনূস ওনার বিরুদ্ধে যে টাকা পাচার, তারপরে ওনার যে ফাইন্যান্সিয়াল কারাপশন, ওনার যে নানা যে বেশ কয়েকটা মামলা যে ছিল সবগুলো কিন্তু আপনার প্রত্যাহার করা হয়েছে উইদাউট ডিউ প্রসেস অফ ল। এবং পরবর্তীতে দুটো কারণ, একটা হচ্ছে সংবিধান লঙ্ঘন, আর একটা হচ্ছে যে আপনার এই মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে মানে জামাত শিবির এবং বাংলাদেশ বিরোধী শক্তির হাতে যে তিনি তুলে দিয়েছিলেন সেইটার কারণে। এবং একই সাথে অন্তর্বর্তী সরকার কিন্তু অনেক পলিসিগত সিদ্ধান্ত নিতে পারে না। আপনি 14টা বোয়িং কিনছেন 35,000 কোটি টাকা, কে দেবে এটা? আপনাকে কে এইটা কি করতে দিয়েছে? আপনি একটা ড্রোন তৈরির জন্য একটা কারখানা আপনি করছেন। মানে বাংলাদেশের এখন কোনটা বেশি দরকার? শিক্ষা বেশি দরকার, স্বাস্থ্য বেশি দরকার, তার আইন শৃঙ্খলা বেশি দরকার, তার শান্তি স্থিতিশীলতা দরকার, নাকি তার সামরিক সরঞ্জাম কেনা দরকার? মানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশকে তো আমরা মানে সামরিক ভাবে আমরা এমন একটা জায়গায় আমরা দেখতে মানে আমরা নিজেরা সামরিক শক্তি হিসেবে নিজেদেরকে একটা এমন একটা জায়গায় দেখতে চাচ্ছি না যেখানে আপনার ইজিপ্ট পাকিস্তান সেরকম একটা দেশ হয়েছে। আমরা কিন্তু বাংলাদেশটাকে চাই যে একটা সিঙ্গাপুর, বাংলাদেশটা একটা সুইজারল্যান্ড। এবং বাংলাদেশের মূল দায়িত্ব হচ্ছে আপনি যদি ভারতের সাথে কম্পিট করতে চান, আপনি যদি উন্নত দেশের সাথে আপনি যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা, অর্থনীতি এবং বাকি যে সমস্ত জায়গা আছে। এইগুলোতে কিন্তু আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু শিক্ষা এবং অর্থনীতি মানে শিক্ষা, উনি উনি একজন অধ্যাপক মানুষ, কিন্তু তিনি যেভাবে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং আপনি ছাত্রদেরকে উনি মানে শিক্ষা কার্যক্রমে ফেরত না পাঠিয়ে তিনি তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করিয়েছেন, তাদেরকে দিয়ে দুর্নীতি করিয়েছেন, তাদেরকে দিয়ে বাংলাদেশ বিরোধী কথা বলিয়েছেন। এবং তিনি যে সমস্ত কাজ করেছেন এটা কিন্তু একটা লং টার্ম ক্ষতি হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং সেই সংবিধান লঙ্ঘনের কারণে, রাষ্ট্রদ্রোহের কারণে দুর্নীতি আরো অনেক পরের বিষয়। এবং আমি মনে করি আপনি যে বলছেন যে কাউকে যেন পালাতে দেওয়া না হয়, ইউনূস সাহেব সহ তার যে কয়েকজন উপদেষ্টা, হ্যাঁ, প্রতিরক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, তারা নানা রকম বিতর্ক তৈরি করেছেন। তার যে প্রেস সচিব, তারপরে আপনার আইসিটির যে বিচার, হ্যাঁ, আইসিটির যে বিচার যে মানে একটা কোনো আইন কানুনের তোয়াক্কা ছাড়াই হয়েছে, এগুলো কিন্তু আপনার তারা যদি পালিয়েও যায়, পালিয়ে তারা ফ্রান্সে যাক, ইউএসএ তে যাক, যেখানেই যাক, তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। এবং এই বিচার কিন্তু তারা মানে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ অভিযুক্ত হোক হোক আর দুর্নীতির অভিযোগ অভিযুক্ত হোক, যাদের বিরুদ্ধে দাবি উঠেছে যে এই মানুষগুলো যাতে পালাতে না পারে বা দেশ ছাড়তে না পারে, তাদেরকে কোন প্রসিডিউরে আটকানো যেতে পারে এমন কোনো তো ল নেই যে মামলা হওয়ার আগে আটকানো যায়। হ্যাঁ, যদি বিএনপি ওত নিয়ে থাকতো সেই অবস্থায় পালিয়ে যাচ্ছে, তখন হয়তো ইমিগ্রেশনে বা অন্য কোনোভাবে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়ে যেত, কিন্তু এখনো তো তারা ক্ষমতায়। এবং পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি আছে, আপনি জানেন যে সরকারি কর্মকর্তারা পাকিস্তান সফর করতে গেলে সেক্ষেত্রে পাসপোর্ট মানে ভিসা পাসপোর্টের প্রয়োজন নেই, টিকিট কেটে চলে যেতে পারবে, এমন একটি তারা আইন করেছে, মানে চুক্তি করেছে। এবং সেটি কিন্তু তাদের জন্য বিশাল একটি সুযোগ। তাহলে আটকাবে এখন ধরেন কিভাবে, যে কে আটকাবে? এখন ধরেন যে বাংলাদেশে মানুষ তাদের ভিতরে ক্ষোভ আছে, কিন্তু একই সাথে মানে বর্তমান যে সরকার যারা গঠন করতে যাচ্ছে তাদের সাথে তো একটা অফিসিয়াল আন্ডারস্ট্যান্ডিং তো আছে, তাই না? এদের সাথে তো ইউনূস সরকারের একটা অফিসিয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং আমরা যেভাবেই দেখি না কেন শেষ পর্যন্ত নির্বাচনটা করার পরে এই ক্ষমতাটা তো হস্তান্তর মানে করা হবে, তাই না? এখন আপনি তো মানে তাদেরকে একটা প্রক্রিয়া হতে পারে যদি পরে আপনার মানে সেটা বৈধ কর্তৃপক্ষ মানে সরকার গঠনের পরে তারা পারবে। এখন তো আর কোনো এখনো তো অন্তর্বর্তী সরকার তারাই ক্ষমতা, হুম, হুম। তাই না? সুতরাং আপনি আপনি মানে বাংলাদেশের আগেও আমরা যেটা দেখেছি যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, এক হচ্ছে তারা মানে নানা রকম সমঝোতা করে পালিয়ে যায়। হ্যাঁ, এবং সেইটা যারা পালিয়ে যেতে সহযোগিতা করে তারাও কোটি কোটি টাকার, কারণ 5ই আগস্টের পরে নানাভাবে যারা পালিয়ে গিয়েছেন, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্ন মাধ্যমে, কোনোটা এই বাহিনীর মাধ্যমে, কোনোটা ওই বাহিনীর মাধ্যমে, কোনোটা রাজনৈতিক দলের মাধ্যমে, এবং যারা এটা করেছেন তারাও কিন্তু অনেক টাকার মালিক হয়েছে। এখন তারা সেটা করতে পারেন, আর যদি সেটা নাও করে আপনার পৃথিবীর যে কোনো জায়গায় গেলেও তাদের এই মামলাটা কিন্তু চলবে। এখন তাদেরকে ফিরিয়ে আনা যাবে কি? কারণ এই প্রত্যর্পণ বিষয়টা কিন্তু খুবই জটিল একটা বিষয়। আর আপনি মানে এখন যদি তারা পালিয়ে যেতে চান তাহলে পরে ওই আপনার ধরেন তৈয়ব সাহেব যে পালিয়ে গিয়েছেন, এরকম যারা জি। অনেক দুর্নীতি করেছেন, হ্যাঁ, তারা নিজে থেকেই হয়তো বা মানে খলিলুর রহমান সাহেব তিনিও বুঝতে পারছেন যে তিনি তো আসলে হুম, বাংলাদেশের নাগরিকই, তিনিও হয়তো বা ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন কিংবা তিনি পালানোর পথে আছেন, কিংবা আলী রিয়াজ সাহেব,
উনি যে এত জি। বড় ধমক দিয়েছেন, এবং একটা ভিডিও ক্লিপ আমি দেখছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের সাথে ওনার উত্তপ্ত বাক্য বিনিময় করছিল, সেখানে আলী রিয়াজ বলেছেন আমরা তো এখানে সংবিধান লঙ্ঘন করেই ঐক্যমত কমিশনের এই জুলাই চার্টার করতে এসেছি। হ্যাঁ, এরকম তর্কাতর্কিও হয়েছে। এবং ঐক্যমত কমিশনের যে চার্টার, সেটার ব্যাপারে তো অধিকাংশ যে পলিসিগত সিদ্ধান্ত, সেখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু তারপরেও মানে বিএনপির যে একটা পলিসি ছিল যে যে কোনো ভাবে একটা নির্বাচন বলে, মোটামুটি একটা হুম। শান্তিপূর্ণ নির্বাচন বলে তারা সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে পারবেন, তাদের সেই কনফিডেন্স ছিল এবং খুব ঠান্ডা মাথায় তারা সেটা করেছেন। যার প্রেক্ষিতে তারাও ক্ষমতায় যাচ্ছেন এবং বাংলাদেশটাও, আপনার মুক্তিযুদ্ধের বাংলাদেশটাও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছ থেকে মানে রক্ষা পাচ্ছে। হ্যাঁ, এখন বাকিটা আপনি ধরেন যে এটা ধারাবাহিকভাবে হবে, এটা যে হবে না তা না। এবং ধারাবাহিকভাবে নানাভাবেই সেটা মানে আহ, আমরা আমি দেখতে পাবো। একটু অন্য বিষয়ে যেতে চাই। আহ আওয়ামী লীগ আশা করছে, খুব স্বাভাবিকভাবে শেখ হাসিনা বলেছিলেন একটি সাক্ষাৎকারে যে বিএনপি ক্ষমতা এলে তাদের কাছে আবেদন যেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা যেন তুলে নেওয়া হয়। এবং আমরা দেখছিলাম যে দুই দলের প্রতি সফট, আগে যেমন খুব আক্রমণাত্মক ভঙ্গিতে তারা বক্তব্য দিত, সেরকম আমরা গত ৬ মাস অন্তত দেখিনি। সজীব জয় গত পরশুদিন মানে শুক্রবার রাতে ব্রিটিশ গণমাধ্যম আইটিভিতে একটি সাক্ষাৎকার দিলেন। তিনি বললেন যে